দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৫৮ লেখনীতে ডায়না এমরোজ লাকি। মিলন। এক রাতে একটি গুদাম ঘরের ভেতরে বসে কেউ তাকে নৃশংসভাবে হত্যা করেছে। কেউ কেউ বলে সেদিন রাতে গুদাম ঘরটা থেকে মেইলি কণ্ঠ পাওয়া গিয়েছে। অদ্ভুত লাগছে আহিরের কাছে সবকিছু। গত কয়েকদিন সে দ্য সাইলেন্ট ম্যানের বইটির জন্য মিলন হত্যার তদন্ত এর থেকে নজর দিতে পারেনি। আর সে অপেক্ষা করবে না, যত দ্রুত সম্ভব মিলন হত্যার খুনিকে সে খুঁজে বের করবে। সঠিক বিচার দরকার। আদৌ কি সঠিক বিচার দরকার? বিনা দোষে কাউকে খুন করতে পারে না কেউ। হয়তো মিলনের কোনো দোষ ছিল, নয়তো অন্য কারোর অপরাধ সে দুর্ভাগ্যবশত দেখে ফেলেছে, বিনিময়ে তাকে জীবন দিতে হয়েছে। আহির ঘুম থেকে পোশাক বদলে নিল, নতুন শার্ট প্যান্ট পরে নিল, মাথায় হ্যাট পরল। এখন যেন পুরোপুরি তার রূপে একজন গোয়েন্দার রূপে রূপান্তরিত হয়েছে। গতকাল মীর বলেছিল সে আহিরের সাথে তদন্তে বের হবে। সেই নিয়তে ঘুম থেকে সেও আজ তাড়াতাড়ি উঠেছে। হাত মুখ ধুয়ে শালুকের সাথে দেখা করতে গিয়েছে। গতকাল থমাস মীরকে সাথে করে ঘুমিয়েছে। গ্রামে বসে মীর বেলাগাম হয়ে যাচ্ছে বলে থমাসের ধারণা। উনি মীরকে গত রাতে বকাবকি করেছেন। রাতভর এখানে ওখানে ঘুরে বেড়ায়, যা ওনার মোটেই পছন্দ নয়। ভয়ে থাকেন তিনি মীরকে নিয়ে। কিসের ভয় তা যেন অজানা। মীর শালুকের সাথে দেখা করে ফিরে আসলো আহিরের কাছে। আহিরের মাথায় হ্যাট দেখে মীর বলল, আমিও একটা হ্যাট পরতে চাই। হ্যাট পরলে নিশ্চয়ই আমাকে গোয়েন্দা গোয়েন্দা লাগবে। আহির মৃদু হেসে তার ব্যাগ থেকে একটা হ্যাট বের করে দিল মীরকে। সে পরে নিল। আয়নায় নিজেকে দেখল। মনে হচ্ছে দুজন গোয়েন্দা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আহির পরপর তার এবং মীরের দিকে দেখল। আজকে যেন তাদের ঠিক জন ডাল্টন এবং অ্যারিসনের মতো দেখাচ্ছে। আহির হাসল শব্দ শূন্য করে। আহির টেবিল থেকে হাতে কলম তুলতে তুলতে বলল, আমি বের হব। তুই কি সত্যি আমার সাথে বের হবি? এখানে মিথ্যে বলার কি আছে? আগে কখনো খুনির তদন্ত করিনি, আজ করব, দেখবি। আমি তদন্তে হাত লাগাতেই সব রহস্য বেরিয়ে আসবে। আহির মীরের মাথায় টোকা দিয়ে বলল, বুদ্ধ। তদন্তে হাত লাগে না, বুদ্ধি লাগে। সঠিক বুদ্ধির ব্যবহার করতে হয়, বুঝেছিস? বুঝেছি, এবার চল। তারা দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামলো। তাদের বাইরে যাওয়া দৃশ্যটি দেখল মায়া। শেফালি তার সাথেই দাঁড়ানো। মায়া বলল, আমরা যাব আজকে তাদের সাথে দেখা করতে। দেখি তারা কোথায় যায়। কোথায় আবার? মিলন যে খুন করলো তার তদন্ত করতে যাই। সেইখানে আমরা যাই কি করবো? আমরাও তাদের সাথে যোগদান করব। বলেই মায়া সময় নষ্ট না করলে শেফালির হাত ধরে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। বাড়ি ভর্তি অতিথি, আমজাদ এবং শালুকের নজর এড়িয়ে ঘরের বাইরে বের হয় মায়া। লাল রঙের থ্রি পিসের পাতলা ওড়নাটি দিয়ে মুখ ঢেকে নিল। আহির ও মীর বাড়ি ছেড়ে বেশ কিছু দূর চলে এসেছে হেঁটে। আজ তারা অশ্ব গাড়ি কোনোটি সাথে আনেনি। আহিরের কথা মতো হেঁটেই পথ এগোচ্ছে তারা। আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করবেই। সেদিন গুদাম ঘরের পাশ থেকে পাওয়া ছুরিটি আহির সাথে করে নিয়ে এসেছে। ছুরিটিতে খোদাই করা দুটি শব্দ লেখা, GS। রূপোর ছেড়ি। অক্ষর দুটো মানে আহির খুঁজেছে, এখনো পায়নি। GS নামে কোনো দোকান আছে কিনা যেখানে ছুরি তলোয়ার তৈরি করা হয়। সেই খোঁজ করার জন্যই তার সহকর্মী অরুণকে বলা হয়েছে। অরুণ বেশ আত্মবিশ্বাসের সাথে তখন জবাব দিয়েছিল, স্যার, আপনি একদম ভাববেন না, আমি খোঁজ নিচ্ছি। খোঁজ চলছিল গত কয়েকদিন ধরে। আজ অরুণের সংবাদ পাঠানোর কথা, কল আসেনি। বোধহয় অরুণ নিজেই আসবে। অরুণ যখনই কঠিন কিছু জানতে পারে তখন তার আনন্দে কে দেখে। তাৎক্ষণিক উন্মাদ হয়ে যায় আহিরকে জানানোর জন্য। আজকের পথঘাট বেশ শূন্য। মানুষের আনাগোনা খুব একটা দেখা যাচ্ছে না। দূরে খেতে কয়েকজন কৃষককে দেখা যাচ্ছে। এক হাতে কাঁচি, আরেক হাতে মুষ্টিতে ধান। ওনারা তাকিয়ে আছে আহির ও মীরের দিকে। শহরের বাবুদের মতো তাদের রূপ, মাথায় হ্যাট, ফলে দেখায় গোয়েন্দার মতন। ওনারা বিভ্রান্তি নিয়ে দেখছেন। কিছুটা পথ পেরিয়ে গেলে বিশাল একটা বটগাছ দেখা গেল। গাছটির নিচে বসার জন্যই ইটের তৈরি লাল রঙের বসার টুল আছে। গাছটিতে দড়ির একটি দোলনা ঝুলছে। মীর দোলনাটা দেখে কিছু বলে উঠতে চাইল,
তাৎক্ষণিক তার মাথায় ছোট্ট পাথরের মতন কিছু পড়ল। সে থমকে দাঁড়ায়। মাথায় তার হাত, ঘাড় ঘুরিয়ে পেছনের উপরে দেখল। আহির মাটি থেকে ছোট্ট বস্তুটি তুলে বলল, এটা পাথরের খণ্ড। গাছ থেকে নয়, পেছন থেকে কেউ মেরেছে, বলেই পেছন ঘুরল দুজন। তাদের থেকে কয়েক হাত দূরে শেফালি ও মায়া নিজেদের মধ্যে কিছু নিয়ে আলাপ করছে। মীর তাদের দেখে চোখ কুঁচকে তাকায়। আহির বলল, এই হলো কারণ, নিশ্চয়ই ওরা ছুঁড়েছে। মীর বলল, তুই সামনে এগো, আমি আসছি। বলেই মীর মায়ার দিকে এগিয়ে গেল। আহির পেছন থেকে বলল, তুই শালা আর ভালো হলি না। আহির বক্তব্য দীর্ঘ না করে চলে গেল তার পথে। মীর মায়ার দিকে এগিয়ে গেল। শেফালি মীরকে দেখে কিছুটা সরে দাঁড়ায়। মীর বলল, আমার মাথায় পাথর নিক্ষেপ করলে কেন? যদি মরে যেতাম। ক্ষুদ্র পাথরের আঘাতে কেউ মরে না। আপনি তো শয়তান, আপনি মরলেও কিছু হবে না। আমি মরে গেলে সত্যি তোমার কিছু যায় আসবে না? মায়া প্রথমে চোখ দুটো তুলে তাকালো মীরের দিকে, দ্বিতীয়বার চোখ ফেললো মাটিতে, এরপর মাথা নাড়ল। কিছু যায় আসে না। মীর রসিকতা করে বলল, অভিশাপ দিলাম মেয়ে, তোমার জামাই যেন ল্যাংড়া হয়। তার চেয়ে বলুন বিয়ের আগেই যেন আমি বিধবা হই। মায়ার মুখে বিরক্তিকর ছাপ ফুটে উঠল। মীরকে কোনোভাবেই বোঝাতে পারছে না সে তাকে ভালোবাসে, যাকে বলে মাত্রাতিরিক্ত ভালোবাসা। মীরও বোঝার চেষ্টা করছে না, কিভাবে করবে। তার মনে যে অন্য কেউ, মায়া সে ব্যাপারে নিশ্চিত। তবু কখনো ভাবে কোনোভাবে মিরাকেল হতো, মীর তাকে ভালোবেসে ফেলতো। মীর এক ভুরু উঁচিয়ে বলল, বিধবা হলে সহ্য করতে পারবে না। প্রতিটি মেয়ের জন্যই স্বামী হারানো কষ্টকর, সেটাও যদি হয় বিয়ের আগেই। মায়া কিছু বলল না, শুধু উসখুস করছে। কোথায় যাবে, কোন দিকে যাবে বুঝতে পারছে না। কিছুক্ষণ আগে থেকেও বলতে চেয়েছিল মীরের সাথে একটু সময় কাটাতে, হয়তো আর 2 দিন পর কোনোদিন তার সাথে দেখা হবে না। কিন্তু এখন বড্ড বিরক্ত লাগছে, দৌড়ে পালাতে চাইছে। আশ্চর্য, তাকে তো মীর ধরে রাখেনি, চাইলেই তো যেতে পারে, তবু যেন আটকে রেখেছে মনে হচ্ছে। মীর শুধু মোহময় দৃষ্টিতে দেখছে মায়ার অস্থিরতা। সে উপভোগ করছে মায়ার ভাবভঙ্গিমা, নিশ্চুপ গান। কিছুক্ষণ মীর মায়ার কার্যালয় পর্যবেক্ষণ করে। সূর্যরশ্মি ঠিক পথের মাঝে পড়েছে। গাছবিহীন পথ, ফলে রোদ এসে সরাসরি মায়ের মুখে পড়ল। ফর্সা গালে চিকচিক করা রোদ, গোলাপি ঠোঁট, কালো কুচকুচে চুলগুলো উড়ছে কপালের সামনে, তার উপরে লাল ওড়নার ঘোমটা, সব মিলেমিশে যেন মায়ার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। মীর এদিক ওদিক তাকালো, চোখ পড়ে বটগাছটার দোলনার দিকে। ঘুরে মায়ের দিকে চোখ ফেলে বলল, দোলনায় দুলবে? না। ভয় পাচ্ছ? আমি কাউকে ভয় পাই না, মায়া দৃঢ়তার সাথে বলল। চলো, 2 দিন পর তো চলেই যাবে। কত দূরে তোমার শ্বশুরবাড়ি? আর হয়তো আলিমনগর আসার সুযোগ পাবে না। যাওয়ার আগে অন্তত আমার সাথে দোলনায় দোল খেয়ে যাও। বলেই মীর মায়ার যাওয়ার অপেক্ষা করল না। সে নিজেই হাত বাড়িয়ে মায়ার হাত ধরে বটগাছের দিকে নিয়ে গেল। সে বসলো ইটের টুলে। মায়া ইতস্তত বোধ করে দোলনায় বসল। দড়ি আড়াল থেকে মীরকে দেখল। মাথায় হ্যাট পরা অবস্থায় মীরকে এই প্রথম দেখছে মায়া। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। মীর হ্যাটটা ঠিকঠাক করে মায়ের দিকে দেখল। মৃদু ধমকের স্বরে বলল, দোল খাচ্ছ না কেন? মায়া দোল খেল। সামনে পেছনে দোলনা বইতেই তার চুলগুলো খুলে গেল। প্রকৃতির প্রাণবন্ত দৃশ্যের সাথে মায়ার সৌন্দর্য এবং তার দোল খাওয়ার দৃশ্য যেন বেশ আবেদনময়ী হয়ে উঠল। ঠিক পাশে একজন সুদর্শন পুরুষ, মাথার উপরে আগলে রাখার মতো একটি বটগাছ। এমন দৃশ্য যেন প্রকৃতির মাঝে খুব কম দেখা যায়। মীরের ঠোঁটে অজানা হাসি আসলো। সে ঘুরে ঘুরে বারবার দেখছে মায়াকে। গ্রামের কিছু মুরব্বীরা যাচ্ছে রাস্তার ধারে, ঘুরে একবার চোখ তুলে দেখছে তাদের দিকে। মীর বসা অবস্থায় 2 পকেটে হাত ঢুকিয়ে ওনাদের উদ্দেশ্যে উৎফুল্লতার সাথে বলল, কি চাচা, আমাদের মানিয়েছে না? মুরব্বীরা হেসে হেসে মাথা নাড়িয়ে বোঝালো, মানিয়েছে। মায়ার কানে মীরের এরূপ শব্দ ভেসে আসলো। সে আফসোসের চোখে তাকায় মীরের দিকে। সত্যি যদি তার সাথে এভাবে সারা জীবন থাকতে পারতো। আক্ষেপ হচ্ছে, কষ্ট হচ্ছে তার। মীরকে সে পাবে না ভেবে আবার কুঁকড়ে উঠল।
দোলনা থামিয়ে পা স্থির করলো। দোলনা থেকে নেমে মীরের সামনে এসে দাঁড়ায়। বলল, আপনার সাথে মানে? আপনি এমন কথা কেন বললেন? লোকে কি ভাববে? অসভ্য লোক। আপনার সাথে এখানে আসাই আমার ভুল হয়েছে। আপনি আর আমার সাথে কথা বলবেন না, পিছুও নেবেন না। মায়া বিনা বিরতিতে কথাগুলো বলল। মীর রসিকতা করে বলল, এক গ্লাস জল খাবে? না মানে হাঁপিয়ে গিয়েছো তো? একসাথে এতগুলো কথা, আর পিছু পিছু তো তুমি আমার এসেছো। আমি কোথায় গেলাম? থেমে মায়ার দিকে এগিয়ে সম্মুখীন হলো। মোলায়েম কণ্ঠে শীতলতার ছোঁয়া চেখে বলল, আমি অসভ্য? তুমি প্রায়শই একটা কথা আমাকে শোনাও। আজ অপেক্ষা করিও রাতে, তখন দেখাবো অসভ্যতা আমি কিভাবে করে। আপনি আমার কিছুই করতে পারবেন না। অপেক্ষা করো। শব্দ দুটো মীরের কণ্ঠে দৃঢ়তার সাথে বের হলো। করব না। আপনি আর আমার সামনে আসবেন না। মীর মায়ার আবেগের জায়গাটা কিঞ্চিত উত্তাপ করার জন্য বলল, একদিন আর চাইলেও আমাকে পাবে না। সেদিন হয়তো দেখবে সাদা কাফনের শেষ সাজে তির্যক আওয়াজে কেঁদেও আর পাবে না। অসভ্য লোকটাকে আর পাবে না। আফসোস করো না সেদিন। মীরের নরম কথায়ও মায়া গলল না। লোকটা সবসময় মজা করে। কখনো নরম কথা বলে, অন্যের মন গলাতে চায়। কখনো হাসির কথা বলে, অন্যকে হাসাতে চায়। যার অন্যর সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে তার গা ঘেঁষে পর্যন্ত কথা বলছে। মায়া বড্ড বিরক্ত হলো। মায়া বলল, আমি আসছি। এমনিতেই তো চলে যাবে। আজ অন্তত আমাকে দিনটা দাও। করুণ আবদার যেন মীরের। লোকে দেখবে, বাবা জানলে বকবেন। রাফিদ ভাই এই পথ থেকেই বাড়ি ফিরবে। কেউ দেখবে না, দেখলেও চোখ ফুটো করে দেব। আঙ্কেল আত্মীয়ের সাথে ব্যস্ত। রাফিদ কারখানা থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা। আপনি আহির ভাইয়ের সাথে কোথাও রওনা হলেন? মিলন হত্যার তদন্ত করার জন্য। গেলেন না কেন? তুমি পেছন থেকে টান দিলে আর আমি দৌড়ে আসলাম। অন্য কেউ টান দিলেও কি দৌড়ে আসতেন? সবার টানে কি আসা যায়? অন্যের সাথে তোমার তুলনা দিও না। মায়া থেমে যায়। আর কোনো প্রসঙ্গ পাচ্ছে না। কে জিজ্ঞেস করবে মীরকে? খুঁজে পাচ্ছে না। এদিক ওদিক তাকাতে গিয়ে শেফালির সাথে চোখ পড়ল। শেফালি ইশারা করলো বাড়ি ফেরার তাড়া। মীর পুনরায় বসে। মায়া শেফালিকে কোনো প্রকার জবাব দেয় না। মীরকে বলল, আপনার সাথে মোহিনীর সম্পর্ক তো অনেক দিন হলো। বিয়ে করছেন কবে? মীর বলল, শীঘ্রই বিয়ে করছি। তাকে খুব ভালোবাসেন? মীর মায়ের প্রশ্ন শুনে হালকা ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে তাকায়। অপলক ক্লান্ত চোখে চেয়ে বলল, খুব ভালোবাসি। প্রথম যেদিন ওকে দেখি হৃদয় আমার থমকে যায়। ওর চাহনি, তেজ, রাগ সব কিছু আমাকে বরংবার মুগ্ধ করে। ভালো লাগেনি মায়ার। মীরের মুখে মোহিনীর কথা শুনে কষ্ট হচ্ছে। বুকটা কেমন ভার হয়ে উঠল। মনে হচ্ছে ভারী একটা পাথর বুকের ওপর কেউ চেপে ধরেছে। নিজের কর্মের ফল নিজেই ভোগ করছে। কি দরকার ছিল মোহিনীর সম্পর্কে জিজ্ঞেস করার? মায়ার চোখ দুটো বেয়ে জল গড়িয়ে পড়ল মুহূর্তে। মীর মায়াকে কাঁদতে দেখে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। প্রশ্ন করল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মায়া দ্রুত চোখের জল মুছে ফেলল। চোখ আড়াল করে মাথায় ঘোমটা টেনে বলল, চোখে পোকা ঢুকেছে হয়তো, জ্বালা করছে, আমি চলি। বলেই ব্যস্ত পায়ে বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতেই পথে সে কাঁদল। মাথার কাপড় পরে গিয়ে উড়ন্ত চুলগুলো দুলছে, সাথে টলমল চোখের জল। ইচ্ছে করছে বাড়ি নয়, দূরে কোথাও চলে যাবে, যেখানে সে একা থাকবে, তবু অন্য কারোর সাথে ঘর বাঁধবে না। না মীরকে দেখতে হবে। খুব ভালোবাসি, বিয়ে করব। শীঘ্রই মীরের বলা কথাগুলো মায়াকে যেন বড্ড তাড়া করছে। সে ছুটে ছুটে বাড়ির দিকে চলে গেল। বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে সে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। শালক রান্নাঘর থেকে দেখলেন। মায়া উদ্ভ্রান্তের মতো দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। তিনি খানিক বিস্ময় প্রকাশ করেও করলেন না। হাতের কাজ ফেলে উপরে যাওয়ার মন স্থির করলেন। গৌরী দেখল শালকের হাব ভাব। সে বসা থেকে উঠে দাঁড়ালো। বলল, মালকিন, আমি যাই মায়ার ঘরে। শালক প্রথমে 2 সেকেন্ড চুপ করে থেকে বললেন, যা, তোর মায়ার সাথে ভালো সম্পর্ক, দেখ ওর কি হয়েছে। গৌরী মায়ার ঘরে উপস্থিত হলো। দরজা খোলাই ছিল হাট করে। মায়া বিছানায় উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গৌরী তার পাশে বসে কিছুক্ষণ মায়ার কান্নার কারণ আন্দাজ করার চেষ্টা করলো। চেষ্টা বৃথা।
মায়ার শরীরে হাত রাখলো, প্রশ্ন করলো, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়। কোথায় গিয়েছিলি? দেখলাম বাইরে থেকে ছুটে আসলি। মায়া বুক ভাসিয়ে কেঁদেই যাচ্ছে। এই কান্না যেন থামবার নয়। গৌরী কিছুটা উচ্চস্বরে এবার ডাকলো মায়াকে। মায়া ধীর স্থির হয়ে উঠে বসে। চোখ নাকের ডগা লাল হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো। গৌরী বিছানায় 2 পা উঠিয়ে বসলো। মায়ার দিকে তাকিয়ে তার চোখের জল মুছল। এরপর জিজ্ঞেস করলো, এবার তো বল কি হয়েছে। মায়া কিছুই বলল না, নতদৃষ্টিতে বসে রইল। গৌরী দ্বিতীয়বার প্রশ্ন না করেই বলল, মায়া এবার মাথা তুলল। তার অশ্রুসিক্ত নয়ন যেন বলে দিচ্ছে উত্তর। গৌরী মায়ার নীরবতার জবাব ধরেই বলল, তুই মীরকে ভালোবাসিস? আমি আজ সকালেই বুঝতে পেরেছি। আগেও আমি অনেকটা আন্দাজ করেছিলাম। তোর মুখে মীরের প্রশংসা শুনেই বুঝেছিলাম কতটা মুগ্ধতা নিয়ে বলতি। থেমে ব্যথিত কণ্ঠে আবার বলল, তুই চাইলেই তো মীরকে সত্যটা বলতে পারিস। আমি তো কতভাবেই বোঝালাম, হয়তো সরাসরি নয়, তবে ধাপে ধাপে সেও বুঝেছে। যদি তার মনে আমার জন্য জায়গা থাকতো তবে নিশ্চয়ই সে কিছু বলতো। বিয়েতে তুই রাজি না, তাই না? বাবার ভয়ে তার সম্মান রক্ষার্থে রাজি হয়েছি। আমি চাই না আমার জন্য বাবার অসম্মান হোক। তাছাড়া মীর তো আর আমাকে ভালোবাসে না, কার জন্য বাবার বিরুদ্ধে যাব। গৌরী কোমল কণ্ঠে বলল, তা ঠিকই বলেছিস। যা হবার হবে, মানিয়ে নে নিজেকে। নতুন সংসারে পা ফেলতে দেখবি সব ভুলে যাবি। যদি নিজের ভালোবাসার মানুষকে অতি সহজেই ভুলে যাওয়া যেত তবে কেউ প্রেম ব্যর্থতায় পাগল হতো না। তাই বলে নিজেকে ঠুকরে ঠুকরে মারবি? ভাগ্যকে মেনে নে, আর কান্নাকাটি করিস না। মায়া কিছু বলল না। বাইরে থেকে শুধু অতিথিদের কোলাহলের শব্দ ভেসে আসলো। পরিবেশ ক্ষণে ক্ষণে নতুন রূপে রূপান্তরিত হচ্ছে। এদিকে মায়ার মনে কোনো পরিবর্তন নেই, কোনো আনন্দ নেই তার ভেতরে। 9 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে আসলো মায়ার ঘরে। বেশ হাঁপাচ্ছে মেয়েটা। মায়া ওকে বলল, তুই এখানে কেন? বাচ্চা মেয়েটা মায়ার দিকে এগিয়ে গেল। এরপর আদো আলো কণ্ঠে বলল, তোমাকে একজন চিঠি পাঠিয়েছে। কে? মায়া জিজ্ঞেস করতেই মেয়েটা চিঠিটা মায়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আদ্রিয়ান ভাইয়া। গৌরী হেসে বলল, তোর হবু জামাই, হয়তো গায়ে হলুদের পোশাক নিয়ে এসেছে। মায়ার আনন্দ হচ্ছে না। চিঠিটা খুলে দেখল না অবধি, দেখতেও চাইছে না, তবু মনের মধ্যে খচখচ করছে। দেখার আত্ম আগ্রহ জন্মালো। এরপর কাঁপা কাঁপা হাতে বিরক্ত মুখ নিয়ে চিঠিটা খুলল। 2টো চিঠি, একটা ছোট্ট পাতা আর একটি বড়। মায়া ছোটটা আগে খুলল। তাতে লেখা, তুমি আমার সেই নেশা মায়া, যেই নেশার ঘোর কোনোদিন কাটবে না। আমি তোমার মায়ায় পুরোপুরি ডুবে গিয়েছি, যার গভীরতা থেকে আর ওঠা সম্ভব নয়। তুমি আমার জীবনের সেই নারী, যাকে ছুঁয়ে আলোকিত জীবনে পা রাখতে চাই। তুমি আমার জীবনের সেই নারী, যাকে ছুঁয়ে যেন আমার শেষ নিঃশ্বাস বিদায় নেয়। আহির আলিমনগর তাঁতশালার সামনে দাঁড়ালো। ঘুরে ফিরে কেন যেন এখানে এসেই থমকে দাঁড়ায়। আশেপাশের কিছু দোকানপাট, কিছুটা সামনে বাজার। আহির একটি টং দোকানের সামনে এগিয়ে গেল। 1 কাপ চা চেয়ে টুলে বসল। সেদিন গুদাম ঘরের পাশে পাওয়া ছুরিটি দেখল। সূর্যের ঝিলিক এসে পড়ল ছুরিটিতে। রোদ পড়া মাত্রই বিদ্যুৎ চমকানোর মতো আলো উৎপন্ন হলো। পাশে বসা এক মুরব্বী আহিরকে লক্ষ্য করে বললেন, রূপোর ছুরি? এইটা দিয়ে আপনি কি করবেন? মিলনকে এটা দিয়ে খুন করা হয়েছে, আহির বলল ছুরিটির দিকে তাকিয়ে। শুনেই লোকটা হতভম্ব হলো। চোখ ছোট করে আহত চোখে তাকায় আহিরের দিকে। বললেন, আপনি নিশ্চিত? আমি আহির, অনিশ্চিত কথা বলি না। দোকানে চুপচাপ। পাশে বসা ভদ্রলোক, তিনিও চুপচাপ। হঠাৎ যেন বাতাসও থেমে গেল। আহির কিছুক্ষণ ছুরিটি দেখে বলল, আচ্ছা, আপনারা বলতে পারবেন এই ধরনের ছুরি কে বানাতো বা কারা? দোকানি জলদি জবাবের সুরে বলল, একজন আছিল, ওসমান আহমেদ। উনি আছিলেন কামার। বেশিরভাগ স্বর্ণ, রৌপ্য, ছুরি, তলোয়ার বানাইতেন। ওনার কামারশালা কোথায়? বাজারের দিকে আছিল, কিন্তু অহনার বাইচ্চা নাই উনি। বহু আগেই মারা গেছে। দোকানি থেমে কিছু চিন্তা করলো।
এরপর আবার বলল, আসলে ওনারে কে যেন মাইরে ফেলছে, এটা শুনছি। কি বলেন, সেও খুন হয়েছে?